গিয়ে নেওয়া হলো। আর যত কিছুই হলো, আমি যতটুকু, সবাই আমার একই প্রশ্ন জিজ্ঞেস করে যে এতদিন পরে আপনি কেন এটা জানালেন, এতদিন পরে কেন জানালেন। এতদিন পরে এই জন্য জানিয়েছি, এতদিন আমি জানতামই না যে এটা খুন হবে। আমি তো পোস্টমর্টমের রিপোর্টের উপর বিশ্বাস করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলছি। আমার তো এটা জানা ছিল না যে বাংলাদেশে এরকম হয় যে পোস্টমর্টমের মধ্যেও কোনো না কোনো ভেজাল বা ডক্টররাও কোনো কিছু করতে পারে। আর আরেকটা কথা বলি, আমার আরো অনেক কিছু বলার আছে যেটাতে জানানো দরকার। আমি কিন্তু ডিবির অফিসে যখন যাই, আমার যখন ডিবিতে যখন আমাকে নিয়ে ডাকে, তখন কিন্তু আমাকে এসে কিন্তু সামিরার বাবা নিয়ে গিয়েছিল ডিবির অফিসে, যেখানে আমি কথা বলতে গিয়েছিলাম। আরেকটা জিনিস বলি যে সামিরার হাজবেন্ড যেদিন মারা যায়, ইমন যেদিন মারা যায়, সেদিন সেদিন যখন আমি আর আমার ছেলে, যখন আর আমার পার্লারের মেয়েরা, আমি কিন্তু একটা কথা খুব ভালো করে শুনিয়ে দিতে চাই, আমি কিন্তু ইমনের কোনো পার্লারের কাজের মানুষ ছিলাম না, বা ইমনের কোনো কিছু কাজ করতাম না। ইমন আমার কাছে, নীলা ভাবি জানে, ইমন আমার কাছে ছেলের মতো ছিল। আমি ওরা আলো আর ছোটবেলায় দেখছি, নীলা ভাবি জানে, বিল্টু, ইমন, ওরা দুজনেই ছোট। আমি বাসায় পৌঁছেছি, তার মধ্যে বলে রাখি। তো প্রথম কথা হলো যে অনেক কিছু চিন্তা করার সুযোগ আমার ছিল, আমি সুযোগ পাই নাই। সুযোগ না পাওয়ার অনেক কারণ ছিল, কারণ আমি কিছু কাজ করছিলাম যেগুলি করা বাংলাদেশের মেয়ে মানুষের জন্য ঠিক না, বা অন্য মানুষের। আমি কিন্তু একটা নর্মাল বাঙালির মতো জীবন কাটাই না, আমি কিন্তু একটু ওয়েস্টার্ন মানুষ, ওয়েস্টার্ন একটু ছেলেদের মতো, মানে একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, একটু জীবনটা কাটাতে চাই। বা আমার বাবা বলতেন যে এই আমার মেয়ে না হয়ে ছেলে হলো না কেন, আল্লাহ কেন ওরে মেয়ে করে আমার কাছে পাঠালো। কারণ আমার মধ্যে একটা ছেলে হওয়ার একটা সবসময়, মেয়েও ছিল, রান্না বান্না করতে পছন্দ করি, ঘর দুয়ার গুছাতে পছন্দ করি। তারপরেও বলি, সালমান শাহের ঘটনা আমাকে কিন্তু বাঙালি অনেক জানলে বলবে যে হ্যাঁ উনি একটা খারাপ মহিলা, বাঙালির কথা বললে। কিন্তু আমেরিকাতে এটা আমি যা করি এটা খারাপের পর্যায়ে পড়ে না, এক এক দেশে এক এক রকম। তো যে কথা বলছিলাম, যখন আমি দৌড়ে যাই ওদের বাসায়, তো লিফটে যখন উঠি, লিফট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না কেন বন্ধ হয়েছিল। তখনকার সময় আমি লিফটে উঠতে ভয় পেতাম বাংলাদেশে, কারণ আমাদের তো ইলেকট্রিসিটি চলে যেত। তো ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর উপরে যখন উঠে যাই, উপরের দরজা দিয়ে ঢুকার সময় সামিরার ইমনের বাসায়, তখন যে ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল, তো আমি আর কিচ্ছু দেখি নাই, আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম। ওর পুরা মুখটা কালো হয়ে গিয়েছিল, আর না, মুখটা নীল হয়ে গিয়েছিল, আর ঠোঁটটা একদম কালো হয়ে গিয়েছিল। কিন্তু জিব্বা টিব্বা বের হতে আমি কিন্তু দেখিনি, আর খেয়ালও করি নাই এত। আর ভিতরে, বাসার ভিতরে ঢুকে প্রথমেই সামিরারে দেখলাম যে ডাইনিং টেবিলের পাশে, ডাইনিং টেবিল আর কিচেনের মাঝখানে ও বসে কান্না, আমারে দেখেই চিৎকার করে বললো যে রুবি আন্টি, ইমন মারা গেছে, ইমন মারা গেছে। ওর জিব্বা বের হয়ে গেছে। আমি তো একজন বিধবা ছিলাম, 19 বছরে বিধবা হয়েছি। তো আমার চোখে তখন ওকে বিধবাই মনে হয়েছে, আমার মতোই ওরকম মনে হয়েছে। যাই হোক, প্রথম কথা হলো যে আমার ছেলেকে কেন সামিরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে, যেটা আমার ওদের বাসার থেকে আমার বাসার ছাদে ফেলা হলো। জিনিসটা যে কি ছিল, কত বড় ছিল, এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। আর আমার হাজবেন্ডের ব্যাপারে এখনো আমি কিছু জানি না। যা কিছু হয়েছে, ও আমেরিকা আসে 22 তারিখে, 6 তারিখে এই ঘটনা হয়। তো আমি ব্যস্ত ছিলাম ওকে বিদায় দেওয়ার জন্য, বেশিরভাগ যে ও আমেরিকায় চলে আসবে। তো আমার জীবনের একটা আমি হুমকি কোন রকম ফিল করেছি, জানি না এটা সত্যি কি মিথ্যা, যার জন্য আমি নিউ ইয়র্কে চলে গিয়েছিলাম। আর এইভাবে ফেসবুকে আসছি এই খবরটা জানানোর জন্য যে ইমন